বরফে জমে যাও চোখের পাপড়ি, তুষারে ঢেকে যাও গোপ, আর হাড় কাঁপানো ঠান্ডার নির্মম কামড়। অনেক ব্যথা করছে, সত্যি বলতে আমি কিছু অনুভব করতে পারছি না, অনেক ব্যথা। বাইরে বের হওয়া মানে যেন জ্বলন্ত ওভেন থেকে সরাসরি ডিপ ফ্রিজে ঢুকে পড়া। এটাই ইয়াকুৎস্ক, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর, যেখানে তাপমাত্রা নেমে যায় -64°C নিচে। এত কঠিন পরিস্থিতির মধ্যেও প্রায় 3 লক্ষ মানুষ এই শহরকে নিজের বাড়ি বলে। কেউ বরফে আটকে থাকা কার্গো জাহাজের দেখভাল করেন, আবার কেউ জমে শক্ত হয়ে যাওয়া মাটিতে কবর খুঁড়তে দিনের পর দিন আগুন জ্বালিয়ে রাখেন। বছরের সবচেয়ে ঠান্ডা দিনে আমি আর রুহি মস্কো থেকে একটি ফ্লাইটে উঠেছিলাম। 6 ঘন্টা পরে আমরা পৌঁছলাম শাখা রিপাবলিকের রাজধানী ইয়াকুৎস্কে, যেটা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর, যেখানে তাপমাত্রা ছিল -64.4°। বিমান থেকে নামার পর প্রথম নিঃশ্বাস নেওয়ার মুহূর্তেই আমার ফুসফুস আমাকে বলে দিল ফিরে যাও, কিন্তু আমাদের এগিয়ে যেতেই হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাপড়ি আর নাকের লোমে বরফ জমল। আমার চোখের পাপড়িগুলো একসাথে লেগে গিয়েছে। শুটিংয়ের প্রথম দিনেই আমাদের গাইড বলেছিলেন ফ্রস্ট বাইট আর হাইপোথার্মিয়া এড়াতে প্রতি 20 মিনিট পরপর যে কোনো বিল্ডিংয়ের ভেতর গিয়ে 5 থেকে 10 মিনিট গা গরম করে নিতে। এখানকার মানুষ খুবই অভ্যস্ত, কারণ তাদের আর কোনো উপায় নেই। এখানে তারা 20 থেকে 30 মিনিটের বেশি বাইরে থাকতে পারে না। তাই কেউ যদি শুধু গা গরম করার জন্য দোকানে ঢুকে, যেমন আমার পিছনের লোকটি, কেউ কিছু মনে করে না। সন্ধ্যার দিকে তাপমাত্রা আরও কমে গেল। আমরা নিজেরাই বুঝতে পারলাম আমাদের গাইডের দেয়া সর্বোচ্চ 20 মিনিটের নিয়মটা শুধু সতর্কতাই ছিল না। আমরা হোটেল থেকে মাত্র 10 মিনিট দূরে, কিন্তু বাইরে আছি 20 মিনিটের বেশি সময় ধরে। আমাদের একজন ক্রু তার আঙ্গুলের অনুভূতি হারিয়ে ফেলেছেন। আমি ঠিকভাবে কথা বলতে পারছি না, ঠোঁট অবশ হয়ে গিয়েছে। আমাদের এখানেই ভিতরে কোথাও থাকতে হবে। প্রতিবার বাইরে থেকে ভিতরে ঢুকলেই আমাদের ক্যামেরার লেন্স পুরোপুরি ঝাপসা হয়ে যায়, তাই শুটিং করা ভীষণ কঠিন হয়ে পড়ে। আমরা এখানে একটু গা গরম করে তারপর আবার ফিরে যাব। ফ্রস্ট বাইটের সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা শরীরের অনুভূতিকে নষ্ট করে আক্রমণ করে। তাই নিয়মিত গা গরম করতে আমরা আগে থেকে অ্যালার্ম সেট করে রেখেছিলাম এবং পুরো শুটিং জুড়ে সেই রুটিন নিয়ম মেনে চলেছিলাম। আমাদের গাইড প্রতি 20 মিনিট পর অ্যালার্ম সেট করতে বলেছিলেন। 20 মিনিট, এটাই হলো ইয়াকুৎস্কে টিকে থাকার একমাত্র ছন্দ। এই ঠান্ডায় খালি ধাতব জিনিস ত্বকের সঙ্গে লাগামাত্রই আটকে যায়, আর এটা দেখানোর জন্য রুহির চেয়ে ভালো আর কে হতে পারে। সবাইকে হ্যালো, আমি রুহি চ্যানেট। এখানকার মানুষ চশমা পরতে পারে না, কারণ ধাতব ফ্রেম এতটাই ঠান্ডা হয়ে যায় ত্বকের সঙ্গে লেগে গিয়ে চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলতে পারে। আপনাদের দেখানোর জন্য আমার হাতে এক টুকরো কাঁচা মাংস আছে। এই ঠান্ডায় ধাতব কিছুর সাথে অল্প সময়ের স্পর্শই যথেষ্ট। তাহলে চলুন পরীক্ষা করে দেখি। এই ঠান্ডা সত্যিই অবিশ্বাস্য। ফুটন্ত গরম পানি বাতাসে ছুড়ে দিলে মাটিতে পড়ার আগেই বরফের কণায় পরিণত হয়, আর গাড়িগুলোকে 24 ঘন্টা চালু রাখা হয়, এমনকি পার্ক করা অবস্থাতেও, যাতে ইঞ্জিন জমে না যায়। ঘন ধোঁয়াশায় পুরো শহর ঢেকে যায়, এতটাই যে দূরে কিছু দেখা যায় না। তারপর মানুষ কাজে যায় আর বাচ্চারা স্কুলে যায়। আমার পেছনে যে ধোঁয়াশা দেখছেন, এটা সারাক্ষণই ইয়াকুৎস্ক শহরের উপর ঝুলে থাকে। সব সময় চালু থাকা গাড়িগুলোর ধোঁয়া মিলেই শহরের উপর এই স্থায়ী কুয়াশার মতো স্তর তৈরি হয়েছে। এই ভিডিওর সব 3D অ্যানিমেশন আমরা MSI Raider 18HX AI আর GeForce RTX 5090 ব্যবহার করে তৈরি করেছি। আর পথে নিজেদেরকে ব্যস্ত রাখতে আমরা কিছু চোখ ধাঁধানো গেমও খেলেছি, এ নিয়ে পরে বলবো। ইয়াকুৎস্কে বাইরে বের হওয়া আমাদের নিত্যদিনের অভিজ্ঞতার মতো নয়। এখানে বাইরে বের হওয়ার আগে 15 মিনিট ধরে কাপড় পরার পুরো একটা রুটিন স্বাভাবিক ব্যাপার। বাইরে টিকে থাকতে আমাদেরকে প্রায় 14 কেজি ওজনের 20টিরও বেশি স্তরের কাপড় পরতে হয়েছিল। আরামদায়ক 30 ডিগ্রি তাপমাত্রা ঘর থেকে বের হয়ে এই ঠান্ডায় আসা মানে বরফের দেয়ালে ধাক্কা খাওয়া। প্রায় 100 ডিগ্রির পার্থক্য। প্রতিটি স্তর হয় বিশেষভাবে তৈরি, নয়তো বানানো হয় পশুর লোম দিয়ে। তারপরও এগুলো খুব কষ্টে কোনোভাবে ঠান্ডা সামলায়। হাত আর পা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ওই মেয়াকনে আমি নিজের চোখে দেখেছি, মাত্র কয়েক মিনিটের মধ্যে রুহির নাক আর আঙ্গুল সাদা হয়ে যাচ্ছিল, অনুভূতিও হারিয়ে ফেলছিল। এটা কি ফ্রস্ট বাইট? ফ্রস্ট বাইট, আচ্ছা। এখানে সামান্য অসাবধানতা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। বহু বছর আগে আমার এক বন্ধুর সঙ্গে এমনটা হয়েছিল। আপনার আঙুলে কি হয়েছিল?
সত্যি বলতে আমি কিছু অনুভব করতে পারছি না, অনেক বেশি ব্যথা। আমরা একটু আগে অনেকক্ষণ বাইরে ছিলাম, আমার হাত আবার সাদা হয়ে যেতে শুরু করেছিল, ঠিক আগের মতোই, তাই এত ব্যথা করছে। সত্যি খুব বেশি ব্যথা করছে, কি করব এখন? ইয়াকুৎস্ক সাইবেরিয়ার মাঝখানের পার্মাফ্রস্টের উপর গড়ে ওঠা এক শহর, এমন জমি যা শত শত মিটার গভীর পর্যন্ত জমে থাকে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ এখানে শহর বানালো না কেন? ইয়াকুৎস্কের বেশিরভাগ মানুষ সেই সব লোকদের বংশধর যাদের এখানে নির্বাসনে পাঠানো হয়েছিল। এখান থেকে পালানো অসম্ভব ছিল। যারা রাষ্ট্রের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতো তাদের নির্বাসন কাটানোর জন্য এখানে পাঠানো হতো, আর তারা এখানেই থাকতো। সংক্ষেপে বলতে গেলে ইয়াকুৎস্ক হলো পৃথিবীর সবচেয়ে বড় খোলা আকাশের কারাগার, আর এই ঠান্ডা যে কোনো দেয়ালের চেয়েও নির্ভরযোগ্য পাহারাদার। হয়তো আপনি খেয়াল করবেন, আমার নিঃশ্বাস ফুরিয়ে আসছে, আমাকে বাক্যগুলো ভেঙে ভেঙে বলতে হচ্ছে। এখানে শ্বাস নেওয়াটা সত্যিকারই অনেক কষ্ট। কাশি শুরু হয়, গভীরভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। আমাদের শরীর এই পরিবেশের জন্য তৈরি নয়, তাই কথা বলার প্রভাব ফেলছে। শুটিং চলাকালীন সময় একজন গৃহহীন মানুষের সাথে দেখা হলো। আমাদের এক ক্রুর কাছে তিনি ভদকা চাইলেন, হয়তো শরীরের ভিতর একটু উষ্ণতা অনুভব করার জন্যই। ভদকা? বাইরের তাপমাত্রা যখন -50°C, আমরা ভাবছি তিনি রাস্তায় বেঁচে আছেন কিভাবে। সেমেন আমাদের সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি ঘুমান। উনি দেখাচ্ছেন তিনি কোথায় ঘুমান। গরম পানির পাইপের ঠিক পাশে বরফ সরিয়ে একটা জায়গা বানিয়েছে। সম্ভবত এটাই তার খুঁজে পাওয়া সবচেয়ে উষ্ণ জায়গা। সেমেন বললেন, ছেলেকে হারানোর পর তিনি তার জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলেছিলেন, আর শেষ পর্যন্ত এই রাস্তায় এসে পড়েন। আমার ছেলে মারা গিয়েছে। আমি একজন দর্জি। গৃহহীন হওয়ার পরে আমি কয়েক বছর একটি ওয়ার্কশপে কাজ করেছিলাম, কিন্তু পরে মানুষ আমাকে সেখান থেকেও বের করে দিয়েছিল। কোনো জায়গা নেই এখন আমার। পরনের কাপড় কি আপনাকে গরম রাখার জন্য যথেষ্ট? না না, আমার ঠান্ডা লাগছে। এগুলো পর্যাপ্ত নয়। কথা বলার সময় আমার ঠান্ডা লাগছে। উনি জানতে চাচ্ছেন আমরা কি তার জন্য একটা হোটেলের ব্যবস্থা করতে পারি? তাহলে আমাদের টাকা শেষ হয়ে যাবে, আমাদের একদিনের বেশি না খেয়ে থাকতে হবে। সমস্যা নেই, কিছু মনে করবেন না আপনি। আমার সমস্যা নেই, আপনাদের উদ্দেশ্যে বলছিলাম। আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনারা অনেক ভালো মানুষ। জীবনে আমি অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু আপনাদের মতো হৃদয় মানুষ আমি কখনো দেখিনি। দোয়া করি ভালো থাকুন, আপনারা ভালো থাকুন সবসময়। শাখা যেহেতু রাশিয়ার একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, তাই এখানে আমাদের ক্রেডিট কার্ড কাজ করছিল না, এমনকি কোনো এটিএম থেকেও টাকা তোলা যাচ্ছিল না। আমাদের কাছে থাকা শেষ টাকা দিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম 1.5 দিন না খেয়ে থাকলেও সেমেনের জন্য একটি হোটেল বুক করব, যেন অন্তত একটি রাত থেকে এই ভয়ঙ্কর ঠান্ডা রাস্তায় কাটাতে না হয়। এই শহরের কোথাও কোথাও কিছু মানুষ জমে যাওয়া নদীর উপর দাঁড়িয়ে মোটা বরফ ভেঙে বিশাল কার্গো জাহাজের প্রোপেলার খুলে ফেলছেন। কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন ইয়াকুৎস্কের জীবনের আরেকটি বাস্তবতা দেখি, গাড়ি। ইয়াকুৎস্কের রাস্তায় হাঁটার সময় আমরা প্রথমে লক্ষ্য করেছিলাম বেশিরভাগ গাড়ি পার্কিং অবস্থাতেও চালু থাকে। এই গাড়িটাকে দেখুন, এটার ইঞ্জিন চালু আছে। চলুন দেখি ভিতরে কেউ আছে কিনা। কেউ নেই। এখানকার গাড়িগুলো এভাবে দিনরাত চালু রাখা হয়। এত ভয়ঙ্কর তাপমাত্রায় ইঞ্জিন অয়েল জমে যায়, ব্যাটারি শেষ হয়ে যায়, আর ফুয়েল লাইনের সমস্যা দেখা দেয়। তাই একবার ইঞ্জিন বন্ধ করলে হয়তো সেটা আর কখনোই চালু হবে না। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালু আছে, এক্সস্ট পাইপ বরফে ঢেকে গিয়েছে, অথচ ভিতরে কেউ নেই। যদি আপনি গাড়িটিকে 24 ঘন্টা চালু না রাখেন, তাহলে সেই গাড়িটা 8 মাস বরফের নিচে চাপা পড়ে সেটা পুরোপুরি জমে যাবে। পরে আবার চালু করা অনেক ঝুঁকিপূর্ণ, ঘন্টার পর ঘন্টার সময় লাগে আর প্রচুর খরচও হয়। তাই এখানে খুব বাধ্য না হলে মানুষ সেটা হতে দেয় না। তাই অল্প সময়ের জন্য কোথাও থামলেও মানুষ ইঞ্জিন বন্ধ করে না। এখানে সামান্য জ্বালানি পোড়ানো জমে যাওয়া ইঞ্জিন আবার সচল করার চেয়ে অনেক সস্তা। ইয়াকুৎস্কে গাড়ি বাঁচানোর আরেকটি উপায় হলো ইনসুলেটেড তাঁবু দিয়ে ঢেকে রাখা। প্রতিদিন সন্ধ্যায় বাসায় ফেরার আগে মানুষ তাদের গাড়ির উপর তাঁবুর মতো কভার লাগিয়ে দেয়, যাতে সারা রাত তাপ ধরে রাখা যায়। যাদের গ্যারেজ নেই তারা সাধারণত মোটা ত্রিফল বা ইনসুলেটেড কভার দিয়ে তাদের গাড়ি ঢেকে রাখেন। এতে ইঞ্জিন আর ভেতরের যন্ত্রপাতি দ্রুত জমে যায় না, আর জানালায় বরফও কম জমে। ধোঁয়া যেন ভেতরে জমে না থাকে, এই জন্য তাঁবুর ভেতর থেকে একটি ছোট পাইপ বাইরে বের করে দেওয়া হয়, যাতে ধোঁয়া বের হয়ে যেতে পারে। এখানকার গাড়িগুলোকে কিভাবে শীতের হাত থেকে প্রস্তুত করা হয় সেটা দেখার জন্য আমরা ম্যাক্সিমের গ্যারেজে গিয়েছিলাম।
যেমনটা দেখতে পাচ্ছ, শীতের জন্য গাড়ি প্রস্তুত করতে আমরা প্রথমে ইনসুলেশন করি। জানালায় আরও একটি কাচের স্তর লাগাই। এবার এদিকে এসো, 1 মিনিট দাঁড়াও। তারপর বনেটের নিচে আমরা একটা কম্বল দিই, তারপর বন্ধ করে দিই। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইঞ্জিনকে গরম রাখতে হবে। আর সামনের গ্রিলটাও ঢেকে রাখতে হয়, যেন ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। তাপটা ভেতরে ধরে রাখতে হবে। এখানে বাসের জন্য অপেক্ষা করা মানে অনেকক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকা, আর ইয়াকুৎস্কে সেটা ফ্রস্ট বাইটের ঝুঁকি তৈরি করে। তাই এখানকার বাস স্টপগুলো আটকানোভাবে তৈরি হয়, যেন বাতাসের ভিতরে ঢুকতে না পারে। ভেতরে কি গরম? গরম। চলুন গা গরম করে নিই। এটা সত্যি উপকারী। এ পর্যন্ত যা দেখেছি তাতে এই জায়গা সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম, কিন্তু ইয়াকুৎস্কের ঠান্ডা আসলে কতটা ভয়ঙ্কর সেটা অনুভব করতে আমরা কয়েকটা পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম। -45 বা 50 ডিগ্রিতে খালি ত্বক ধাতব কিছুর সঙ্গে লাগা সত্যি বিপজ্জনক। স্পর্শ করতে আটকে যেতে পারে। সেটা দেখানোর জন্য একটা ধাতব পৃষ্ঠের উপর কাঁচা মুরগিটা চেপে ধরব। কাঁচা মুরগির টুকরোটি দাঁতের সঙ্গে লাগানোর সঙ্গে সঙ্গে সেটা আটকে গেল। এটা টেনে ছাড়াতে আমাদের বেশ কষ্ট হলো, আর কিছু অংশ বরফ হয়ে ধাতুর গায়ে রয়ে গেল। ভাবুন, ধোয়া একটা টি শার্ট বাইরে শুকাতে দিলেন, এই ঠান্ডায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই কাপড়টা বরফে জমে পুরোপুরি শক্ত বোর্ডের মতো হয়ে গেল। 5 মিনিটের কম সময়ে টি শার্টটা একেবারে শক্ত হয়ে গিয়েছিল, যেন কাঠের বোর্ড। পুরোপুরি জমে গিয়েছে। আমরা এখন একটি মাছের বাজারে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে সব মাছ আর মাংস খোলা আকাশের নিচেই বিক্রি হচ্ছে। পুরো শহরটাই যেন একটা বিশাল ডিপ ফ্রিজের মতো কাজ করে। মাছ সংগ্রহের জন্য আলাদা কোনো ফ্রিজের প্রয়োজন নেই। এখানে এভাবে খোলা অবস্থায় মাছ রেখে দেওয়া হয়, এগুলো বরফ জমা অবস্থায় থাকে, আর এভাবেই তারা এটাকে 8 মাস রেখে দিতে পারেন। একটা আস্ত গরুকে 4 টুকরো করে রেখে বাইরেই সংরক্ষণ করা সম্ভব। মাছের পাশাপাশি এরকম বাজারগুলোতে জমাট বাঁধা লাল মাংস আর বিভিন্ন বন্যপ্রাণীর মাংসও বিক্রি হয়। জমে যাওয়া একটি হাঁস, ওইখানটাতে আপনি খরগোশ দেখতে পাবেন। ওই মেয়ে কোণেও আমরা এরকম একটা ধরেছিলাম। এটা অনেক বড়, হয়তো 5 থেকে 6 কেজির মতো হবে। এখানকার মানুষ মাছ খুব পাতলা করে কেটে কাঁচা অবস্থায় খেয়ে থাকে। এটাকে বলা হয় স্ট্রোগনিনা। লবণ দিয়ে খেতে দারুণ লাগে। এখানে শীত প্রায় 8 মাস থাকে বলে চাষাবাদের সময় খুবই কম, তাই মানুষ গরমকালে সবজি প্রস্তুত করে জমিয়ে রাখে, তারপর সেগুলোকে বাজারে এনে বিক্রি করে। সবজিগুলো গরমকালে প্রস্তুত করে এভাবেই প্যাকেটজাত করা হয়। ঠিক এভাবেই প্যাকেট করে। বাজারে আমাদের সাথে দেখা হওয়া এক বিক্রেতা আমাদের বললেন তাকে অনেকক্ষণ বাইরে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে হয় বলে আরও বেশি স্তরে কাপড় পরতে হয়। এখানে আমাকে শীতের হাত থেকে রক্ষা পেতে অনেক স্তরের কাপড় পরতে হয়। হ্যাঁ, অনেকগুলো। 1, 2, 3, 4টা বেজ লেয়ার, তারপর একটা সোয়েটার, একটা হালকা জ্যাকেট, আর উপরে 2টা মোটা কোট। যখন আমি এসব পরি আমাকে দেখতে ঠিক বাঁধাকপির মতো লাগে। ইয়াকুৎস্কের মতো শহরে সাধারণ অবকাঠামো দিয়ে কাজ চলে না। পৃথিবীর অন্য সব জায়গার মতো এখানে পানির বা সুয়ারেজের পাইপ মাটির নিচ দিয়ে যায় না, বরং উপর দিয়ে বসানো হয়। ভবনের ভেতরে ঢাকা হলুদ পাইপটি দেখতে পাচ্ছেন, এটাই হলো গ্যাসের লাইন। আর ওই দিকে দেখুন, গরম পানির লাইন। এখানকার মানুষ সুয়ারেজ, গ্যাস বা পানির পাইপ মাটির নিচ দিয়ে বসাতে পারে না, কারণ পুরো মাটি পার্মাফ্রস্টে ঢাকা। প্রায় 20 থেকে 30 মিটার গভীর পর্যন্ত জমে থাকে। ইয়াকুৎস্কের ভবনগুলো এই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে একেবারে ভিন্নভাবে তৈরি করা হয়। এখানকার ভবনগুলো মাটি থেকে অন্তত 2 মিটার উপরে তৈরি করা হয়। এর পেছনের 2টি কারণ: ভবনকে ঠান্ডা থেকে রক্ষা করা আর ভবনের তাপ থেকে মাটিকে রক্ষা করা। নিচের পার্মাফ্রস্ট গলতে শুরু করলে পুরো কাঠামো বেঁকে যেতে পারে, এমনকি ধসেও পড়তে পারে। আর গ্রীষ্মকালে মাটি নরম হয়ে গেলেও একই ঝুঁকি তৈরি হয়।
দেখুন পুরোটা কিভাবে বরফে ঢেকে গিয়েছে। ভবনের ভেতর থেকে বের হওয়া আর্দ্রতা জমে চারপাশ বরফ হয়ে গিয়েছে। সোভিয়েত আমলের কিছু ভবন সরাসরি মাটির উপর তৈরি করা হয়েছিল, পরে পার্মাফ্রস্ট সরে গিয়ে মাটিও ডেবে গিয়েছে, তাই এখন পুরো ভবনটাই ভেতরের দিকে হেলে পড়েছে। ইয়াকুৎস্কে আজ আমাদের তৃতীয় দিন। আজ তাপমাত্রা -44°C, তার মানে আজ স্কুল খোলা। এখন আমি একটি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, আপনারা বাচ্চাদের দেখতে পাচ্ছেন। গতকাল এই স্কুলটি বন্ধ ছিল কারণ তাপমাত্রা -50-এর নিচে ছিল। স্কুলের প্রিন্সিপালের সাথে দেখা হয়, আমরা তাকে কিছু প্রশ্ন করলাম। জি বলুন। সাধারণত কত তাপমাত্রা স্কুল বন্ধ হয়ে যায়? -45°র নিচে গেলে। তবে এখানে বাতাস আর আর্দ্রতা অনেক গুরুত্বপূর্ণ, সেগুলোও হিসাব করা হয়। বাইরের বিশ্বের সঙ্গে শাখার যোগাযোগ খুবই সীমিত। এই নদী আর এর ওপর দিয়ে চলা জাহাজগুলোই দেশের বাকি অংশের সাথে শহরটির সংযোগ স্থাপন করে। শীতকালে নদী পুরোপুরি জমে যায় আর তার উপর কয়েক মিটার পুরো বরফের স্তর তৈরি হয়। আপনারা দেখছেন সেখানে মানুষ হাঁটছে, গাড়ি চলছে, এমনকি ভারী যন্ত্রপাতিও চলাচল করছে। কিন্তু আমরা সেখানে গিয়েছিলাম অন্য কারণে, পুরো শীতে বরফের নিচে আটকে থাকা জাহাজগুলোর রক্ষণাবেক্ষণ দেখার জন্য। দেখতে পাচ্ছেন বিশাল জাহাজটি বরফের ব্লকের মধ্যে আটকে আছে। আমরা আসলে এখন একটি নদীর উপর দাঁড়িয়ে আছি, কিন্তু এটা পুরোপুরি জমে শক্ত হয়ে গিয়েছে। আমরা দেখা করেছি এমন এক নারীর সঙ্গে যিনি হয়তো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি করেন। তার নাম এলেনা। মোটা বরফ ভেঙে জাহাজের প্রপেলার পৌঁছানোর চেষ্টা করছেন। আপনি কত বছর ধরে এটা করছেন? 10 বছরের বেশি। একজন নারী হিসেবে এমন কষ্টের কাজ করা আপনার কাছে খুব কষ্টের মনে হয়? হ্যাঁ, অবশ্যই কঠিন। আমি পুরুষের মতো একই পরিস্থিতিতে কাজ করি। আমরা এই প্রপেলার খুলে ফেলব। জাহাজের প্রপেলার সাধারণত ফেটে যায়, তাই এগুলোকে শীতকালে মেরামত করা হয় যাতে বসন্তে জাহাজগুলো আবার কাজ করা শুরু করতে পারে। এই জাহাজগুলোর প্রপেলার, রাডার আর অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বরফের নিচে আটকে থাকে। বরফগুলোকে যদি ভেঙে পরিষ্কার না করা হয় তাহলে প্রপেলার ঘুরবে না আর বসন্তে জাহাজও চলবে না। আর এই কাজগুলো শুধু শীতকালেই করা সম্ভব, যখন জাহাজ চলাচল বন্ধ থাকে। প্রপেলারে পৌঁছাতে হলে প্রথমে বরফের ভেতর সুড়ঙ্গ বানাতে হয়। সমান দূরত্বে কাটা দাগগুলো সৌন্দর্য বর্ধনের জন্য নয়, এগুলো জাহাজের গায়ের চাপ সমানভাবে ছড়িয়ে দেয়। কিন্তু বেশি গভীরভাবে কাটলে প্রচণ্ড চাপে পানি ফেটে বেরিয়ে আসে। দেখতে পাচ্ছেন কর্মীদের গোপ পুরোপুরি বরফে জমে গিয়েছে। আপনাদের কাজের জায়গায় কি প্রায় পানি ঢুকে যায়? মাঝে মাঝে। মানে পুরো জায়গায় পানিতে ভরে যায়? হ্যাঁ, পালানোর জায়গা নেই। এটা খুব কঠিন কাজ, ভয়ঙ্কর কঠিন কাজ। যে সুড়ঙ্গ বানাতে শ্রমিকদের কয়েকদিন সময় লাগে, সেটা মুহূর্তের মধ্যেই আবার বরফ আর পানিতে ভরে যায়। প্রতি জাহাজের জন্য শ্রমিকরা $1000 করে পান। মাসে তারা প্রায় 2টা জাহাজের কাজ করতে পারেন, অর্থাৎ মাস শেষে একটা শ্রমিকের আয় দাঁড়ায় $2000। ইয়াকুৎস্কের কবর খোঁড়া ব্যক্তিদের কাছে যাওয়ার আগে যাদের কবর দিতে মাটি নরম করতে সারাদিন আগুন ধরিয়ে রাখতে হয়, আমি কিছু সময় নিয়ে আমাদের স্পন্সরকে ধন্যবাদ জানাতে চাই। এই ডকুমেন্টারি এডিটিং আর অ্যানিমেশন সম্ভব করার জন্য আবারও এমএসআইকে ধন্যবাদ জানাই। আমরা 30 ঘন্টারও বেশি র ফুটেজ আর অত্যন্ত ভারী অ্যানিমেশন ফাইল কোনো সমস্যা ছাড়াই প্রসেস করেছি। MSI Raider 18HX AI শুধু গেমিং মেশিন নয়, প্রফেশনাল কাজের চাপ দারুণভাবে সামলাতে পারে এমন একটা পাওয়ার হাউস। ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের উপর তৈরি NVIDIA GeForce RTX 5080 সঙ্গে 16GB GDDR7 মেমোরি জিপিইউ পারফরম্যান্সে এক নতুন যুগের সূচনা করেছে। DLSS 4.5 রিফ্লেক্স মাল্টিফ্রেম জেনারেশন আর পূর্ণ RTX সাপোর্টের কারণে এটি সর্বোচ্চ সেটিংসেও সর্বশেষ গেম থেকে শুরু করে সবচেয়ে ভারী অ্যানিমেশন ও এডিটিংয়ের কাজ সহজেই সামলাতে পারে। DLSS 4.5-এ NVIDIA ট্রান্সফর্মার ভিত্তিক AI মডেল ব্যবহার করা হয়েছে, যা দ্রুতগতির দৃশ্যের পাশাপাশি সুন্দর এজ, কম ঘোস্টিং আর বেশি স্থিতিশীল ভিজুয়াল দিয়ে থাকে। নতুন X6 মাল্টিফ্রেম জেনারেশন ফিচার RTX 50 সিরিজ জিপিইউর জন্য এক্সক্লুসিভ 6 গুণ ডাইনামিক ফ্রেম জেনারেশন নিয়ে এসেছে। আর রিফ্লেক্স ইনপুট ল্যাটেন্সি কমানোর পাশাপাশি গেমের ভেতর থেকেই সিস্টেম ল্যাটেন্সি মাপার সুবিধা দেয়। ইন্টেল কোর আল্ট্রা 9 285HX প্রসেসর, যার বুস্ট স্পিড 5.5 GHz পর্যন্ত, আর সঙ্গে 3D কুলিং সিস্টেম ভারী কাজের চাপেও সর্বোচ্চ পারফরমেন্স ধরে রাখতে সাহায্য করে। 18 ইঞ্চির 4K মিনি LED ডিসপ্লে রয়েছে, 120 হার্টজ রিফ্রেশ রেট আর হোয়াইট কালার গ্যামাট এটিকে ভিজুয়াল কাজ করা টিমগুলোর জন্য দুর্দান্ত একটি অপশন বানিয়েছে। নতুন RTX 50 সিরিজের MSI ল্যাপটপগুলো দেখতে নিচে লিঙ্কগুলো চেক করুন। এই কঠিন ভূখণ্ডে জীবনযাপন যেমন কঠিন, তেমনি অবাক করার মতো বিষয় হলো মৃত্যু এখানে সহজ নয়। আমরা এখন একটি কবরস্থান এসেছি। সদ্য মারা যাওয়া একজনের জন্য কবর খোঁড়া হচ্ছে। এখানে মাটি পুরোপুরি জমে থাকে, তাই কবর খোঁড়া ভীষণ কঠিন কাজ। প্রথমে কাঠ জ্বালিয়ে মাটি গরম করতে হয়, বরফ গলাতে হয়, তারপর খোঁড়ার কাজ শুরু করতে হয়। শুধু উপরের অংশ নয়,
বছরের প্রায় পুরো সময় জুড়ে মাটির কয়েক মিটার পর্যন্ত জমে থাকে। তাই এখানে কবর খোঁড়া সাধারণ কোনো কাজ নয়। মাটি আগে থেকে গরম না করলে একেবারে বরফের মতো শক্ত থাকে। তাহলে এই ঠান্ডায় কবর খোঁড়া হয় কিভাবে? মাটির উপর কাঠের স্তূপ সাজিয়ে টানা 3 দিন আগুন জ্বালিয়ে রাখা হয়। দিন রাত বিরামহীনভাবে কাঠ যোগ করতে হয়। ভেতর থেকে তাপ যেন বাইরে বের হতে না পারে, তাই তারা উপর থেকে ধাতব শীট দিয়ে এটাকে ঢেকে রাখে। দেখতেই পাচ্ছেন আগুন জ্বালিয়ে রাখার জন্য বাতাস ঢোকার ছিদ্র রাখা হয়েছে। এখন তারা অপেক্ষা করছে আগুন জ্বলতে থাকবে আর মাটি ধীরে ধীরে গলবে। কয়েক সেন্টিমিটার মাটি নরম হলে তারা আবার খোঁড়ে এবং আগুন জ্বালায়। এভাবেই আগুন, তারপর খোঁড়া, তারপর আবার আগুন। 3 দিন পরেও গর্তের গভীরতা হয় মাত্র 1.5 মিটার। পুরো প্রক্রিয়াটি শেষ করতে কতদিন লাগে? 10 দিন। যারা প্রিয়জন হারান তাদের শুধু শোকে সহ্য করতে হয় না, এই ভূমির কঠিন বাস্তবতার সঙ্গে লড়তে হয়। আর এটা অনেক ব্যয়বহুল। যাদের সেই সামর্থ্য নেই তাদের অনেক সময় বসন্ত আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়। মাটি গলতে শুরু করলেই কেবল তাদের কবর খোঁড়া সম্ভব হয়। ইয়াকুৎস্কের ঠান্ডার এটা এক নির্মম বাস্তবতা। এখানে মৃত্যুকে কখনো কখনো অপেক্ষা করতে হয়। ইয়াকুৎস্ক আমাকে অনেক কিছু শিখিয়েছে। এখানে ঠান্ডা কোনো বাধা নয়, এটাই জীবন। আর মানুষ এই ঠান্ডার বিরুদ্ধে নয়, বরং এর সঙ্গে বাঁচতে শিখেছে। এলেনা বরফ কেটে পথ তৈরি করেন যাতে জাহাজ চলতে পারে। কবর খোঁড়ার মানুষ আগুন জ্বালান যাতে মৃতরা শান্তিতে থাকতে পারে। সিমেন্ট গরম পানির পাইপের পাশে ঘুমান যেন পরের সকালটা দেখতে পারেন। পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে আমি যে উষ্ণ শিক্ষাটি পেয়েছি সেটা হলো এমন কিছু নেই যা মানুষ সহ্য করতে পারে না। ধরুন আপনার একটা ব্যবসার আইডিয়া আছে। বেশিরভাগ সময় সবচেয়ে কঠিন বিষয়টা আইডিয়া খুঁজে বের করা না, বরং সেটাকে বাস্তব রূপ দেওয়া। যখন ওয়েবসাইট বানানোর কথা আসে তখন সেটা আরো জটিল হয়। কখনো টেকনিক্যাল দিকটা কঠিন লাগে, কখনো আবার খরচ প্রত্যাশার চেয়ে বেশি হয়। আর ঠিক এখানেই ওডো কাজে আসে। এটা আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, ব্যবসার ধরন এবং স্টাইল নির্বাচন করবেন, আর কয়েক মিনিটের মধ্যেই আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। কোনো কোডিং এর দরকার নেই, কোনো ঝামেলাপূর্ণ টেকনিক্যাল কাজও নয়। শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সবকিছু নিজের মতো করে সাজিয়ে নিন আর ফ্রিতেই শুরু করতে পারবেন। ডোমেইন হোস্টিং এর মতো প্রয়োজনীয় বিষয়গুলো প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত আছে। এটা শুধু ওয়েবসাইটের মধ্যে সীমাবদ্ধ নয়, এছাড়াও আপনি সিআরএম, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি এখান থেকে সবকিছু ম্যানেজ করতে পারবেন। সবকিছু এক জায়গায়। সংক্ষেপে বললে আপনার ব্যবসার পুরো ডিজিটাল দিকটাই একই ছাদের নিচে নিয়ে আসে ওডো। আপনি ব্যবহার করতে চাইলে লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে।